জংলি চাপার ইউনিফর্মটা ঝবঝবে হয়েছে লাল রক্তে। বলিষ্ঠ শরীরটা ধ্বংসস্তূপের কাছে পড়ে আছে। কালিঝুলি আর রক্তে মাখা মুখটা তাকিয়ে আছে অসহায়ের মতো। ওই দৃষ্টিতে প্রাণ নেই, আছে অসহায়ত্ব। একজন বীর যোদ্ধাও অসহায় হয়, অবশ্যই হয়। রক্তাক্ত হাতটা বাড়িয়ে সে অস্ফুট আর্তনাদ করতে থাকে, তাজওয়ান, প্লিজ সেভ মি। সে আমাকে কখনোই ক্ষমা করবে না। সে মরে যাবে আমার কিছু হলে। কথাগুলো কর্ণকুহে বারংবার প্রতিধ্বনিত হয়, হতেই থাকে। মস্তিষ্কে আলোড়ন তোলে। ঘুম ভেঙে দরফরিয়ে উঠে বসে সে। ঘন ঘন নিঃশ্বাসের সাথে কয়েক ফোঁটা ফাঁকা ঢোক গিলে এলোমেলো দৃষ্টিতে ঘরের চতুর্দিকে তাকায়। গলা শুকিয়ে কাঠ কাঠ হয়ে গিয়েছে। জরুরি তরল পানীয় প্রয়োজন। হাত মুষ্টিবদ্ধ করে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে নেয়। কিছুটা সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে বেড সাইডের টেবিল ল্যাম্পে জ্বেলে দেওয়া সেই টিম কাট দেওয়া চুলের ঘাড়ের দিকটা হাত বোলাতে বোলাতে বিছানা থেকে নামে। উদম শরীরে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ওই দুঃস্বপ্নটা যখনই আসে তখনই এমন বিটঘুটে অবস্থা হয় তার। এসির মধ্যে ঘামতে থাকে। পুরুষালিত লোমশ চওড়া উদাম বুকটাতে ঢাকার জন্য হাত বাড়িয়ে বিছানার উপর ফেলে রাখা ধূসর রঙের শার্টটা উঠিয়ে নেয়। লম্বা চড়া সুগঠিত পা দুটো ঘরের পরা চপ্পলে ঢুকিয়ে নিয়ে সোজা হেঁটে ঘরের উত্তর পাশের কোণে অবস্থানরত সেন্টার টেবিলের ওপর থেকে পানির বোতলটা উঠিয়ে পানি খেয়ে নেয়। বোতলটা খালি করে পুনরায় এসে বিছানায় পাশ ফিরে শুয়ে পড়ে সে। তারপর অক্ষিপল্লব প্রস্থান করে খানিকটা ভীতু চোখে তাকিয়ে থাকে খোলা জানালার দিকে। খুব সম্ভবত ফজরের আজানের সময় হয়ে এসেছে। সময়টা ফাগুনের শুরু। জানালার পর্দা ফাঁক গলিয়ে হিমেল হওয়া ফুলদানি কৃত্রিম ফুলগুলোকে সমানতালে নাচিয়ে যাচ্ছে। তার দৃষ্টি ফেরে না জানালা থেকে। বিবশ হয়ে শুয়ে থাকে সে। মস্তিষ্কে অনবরত কারো ভারী কণ্ঠস্বর দামামা বাজিয়ে যাচ্ছে, আমাকে বাঁচিয়ে নাও তাজওয়ার, আমি বাঁচতে চাই, কাউকে কথা দিয়েছি, প্লিজ প্লিজ এই মুহূর্তে শেষ হয়ে যাস না প্লিজ। মানসসৃষ্ট যন্ত্রটা তার মালকিনের অনুরোধ রাখে না। বিষণ্ণ ভঙ্গিতে নিজের ল্যাপটপের দিকে তাকিয়ে একটা লম্বা নিঃশ্বাস ফেলে ইনায়া। মেজাজ তার আকাশ ছুঁয়েছে। চাষটা এখনই শেষ হতে হলো। এখন কি করবে সে? হাতে যে আর মাত্র কয়েক ঘন্টার সময় আছে। এর মাঝে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে ক্লাসের গ্রুপটাতে সাবমিট করতে হবে, নয়তো আজ প্রফেসর বাড়ি ইনায়াকে ছাড়বে না। আজ প্রফেসর বাড়ি ইসমাম মির্জা একমাত্র কন্যা এবং স্বামী নিয়াসা মির্জা একমাত্র ভাতিজি। ইনায়া মির্জাকে শ্রেণী ভর্তি কতগুলো স্টুপিডের সামনে নাকানি চুবানি খাইয়ে ছাড়বে। সাথে আছে ক্লাস প্রেসিডেন্ট। কে জানে এই প্রফেসর বাড়ির সাথে ইনায়ার কোন প্রজন্মের শত্রুতা। সবসময় ইনায়াকে এক হাত দেখে নিতে প্রস্তুত থাকে সে। বুড়ো ভাম একটা কপালে ওপর অযথা বিরক্ত করতে থাকা চুলগুলোকে ঠেলে কানে গুজে দেয়। সে উঠে দাঁড়ায়। এক ক্লাসি স্টুডেন্টের সামনে প্রফেসর বাড়ির মতো খরুশ মানবের কটু কথা শোনার দুশ্চিন্তা তার। বুড়ো যুগল কুঁচকে যায় আপনা আপনি। এখন আপু এবং ভাইয়ারা তার ভরসা। বাঁচিয়ে নেবে তাকে কোনোভাবে। কিন্তু কার কাছে যাবে সে? আপু বাড়িতে নেই, সম্ভবত মর্নিং ওয়াকে বেরিয়েছে। আর ইনায়ার সাহস নেই সে সাত সকালে মেজ দাদানকে ডেকে তোলার। ওই বাঘের গুহায় অসময় হানা দিলে ইনায়ার আস্থা থাকবে না। ডান হাতে এক ধাবা ইনায়া শেষ। সেই দিন গাঁটটা ইনায়া মাথা এক সাইড ফুলে গিয়েছিল। মেজ দানবটাকে অসম্ভব ভালোবাসলেও ইনায়া খুব সহজে চলে। আপাতমস্তক একটা পাগল লোক। 2 মিনিটে স্টাডি টেবিলের ওপর ছড়িয়ে ছিটে রাখা পূর্ববর্তী অ্যাসাইনমেন্টের হার্ড কপিগুলো সযত্নে হাতে তুলে নিয়ে লম্বা লম্বা পা ফেলে ঘর থেকে বেরোয়। ঘর থেকে বেরোনোর আগে ওড়নাটাকে ভালো করে গায়ে পেঁচিয়ে নিয়ে ভোলে না ইয়ানা, মাম্মা যদি দেখে ওড়না ছাড়া ভাইদের সামনে
গিয়েছে তাহলে কান ছিঁড়ে নেবে একেবারে। ঘরের বাইরে পা রেখে এদিক ওদিক তাকিয়ে দেখে দোতলা লিভিং রুমে একেবারেই ফাঁকা। প্রতিদিন ভোরের এই সময়টাতে পাপা, বড় বাবা, মেজো বাবা লিভিং রুমে বসে ভোরের হেডলাইনগুলো দেখতে দেখতে চা পান করেন। আজ কেউ নেই। ইয়ানা দ্রুত পায়ে হেঁটে একে একে মাম্মা, বড় মা, মেজো বাবা, মেজো মায়ের ঘরে অতিক্রম করে দোতলার পূর্ব পাশে সব থেকে কোণে ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। সব সময় মতো দরজা খোলা। অভদ্রতা জেনেও ইয়ানা দরজায় টোকা দেওয়ার প্রয়োজন বোধ করে না। খামখেয়ালি দরজা ঠেলে হুড়মুড় করে ঢুকে পড়ে ঘরে। সব সময়ের মতো গালে করা পিঠার রোদ লাগতে বিরক্ত থেকে কপাল কুঁচকে ফেলে সে। সূর্যের প্রখরতা বড্ড জ্বালাচ্ছে বুজে থাকা দুটো চোখের পাতাকে, তবুও সে চোখ খুলে তাকানোর কোনো তাড়া দেখায় না। এই কোণায় ঘরটাতে সম্ভবত সূর্যের আলো সবচেয়ে প্রথমে পৌঁছায়। সে চোখ বন্ধ করেই থাকে, যেন খামখেয়ালি চোখ দুটো বুজে আছে। দুটো চোখের পাশাপাশি পেঁচি টান টান করছে এখন। ভোর রাতে ঘুম ভেঙে যাওয়ার পর 1 সেকেন্ডের জন্য ঘুমে হদিশ পায়নি দুটো চোখ। জানালার পর্দায় পুরোটা সরিয়ে দিয়ে ইনায়া মাথা ঘুরিয়ে পুরো ঘরটা একবার পর্যবেক্ষণ করে নেয়। চেয়ারের ওপর সেই সাদা রঙের পাঞ্জাবিটা অবহেলার সাথে ফেলে রাখা, যেটা ওই বিছানায় শুয়ে থাকা লোকটা গতকাল গায়ে চাপিয়ে সবাই গিয়েছিল। ট্রেডমিলটা ঘরে মাঝামাঝি এনে রাখা, ডাম্বেল আর বারবেলগুলো, একটা টেকনাফ আর একটা তেঁতুলিয়া। কম্পিউটার টেবিলের ওপর কফির 3টা মগ জমা রয়েছে। পুরো অগোছালো অবস্থা। এই ঘরটাকে ইনায়ার কাছে একটা শোবার ঘর কম, জিম বেশি মনে হয়। ইনায়া হাতের কাগজগুলো রেখে ঘর গোছাতে আরম্ভ করে দেয়। গোছাতে গোছাতে রাগী গলায় বলতে থাকে, 30 বছরের একজন ভদ্রলোকের ঘর এটা? না, 31 বছরের একজন ভদ্রলোকের ঘর এটা। আজ আমার 31 বছর পূর্ণ হয়েছে ইনু। বিছানায় শুয়ে সে ঘুম ভারী কণ্ঠে বলে উঠল সে। ইনায়া জিভ কেটে ভাইয়ার দিকে তাকিয়ে আছে। তো এটাই হচ্ছে সাত সকালে কাউকে লিভিং রুমে না পাওয়ার কারণ। ভাইয়ার জন্মদিনের আয়োজন নিয়ে ব্যস্ত সবাই। ইনায়া মাথা থেকে বেরিয়ে গিয়েছিল আজকের তারিখটা। আর সে প্রাণপ্রিয় বড় দাদানের জন্মদিনটা পর্যন্ত ভুলে বসে আছে। ইনায়া প্রচণ্ড রাগ হয় নিজের ওপর, রাগ হয় প্রফেসর বাড়ির ওপর। তার চক্করে ইনায়ার স্মৃতিভ্রষ্ট হয়েছে। এই ইনায়া কি করবে? সে যে তারিখটা ভুলে গিয়েছিল, এটা সে কিছুতেই বড় দাদানকে বোঝাতে দেবে না। দাদান যদি কষ্ট পায়। ইনায়া একটা চোরা হাসি হেসে কাচুমাচু ভঙ্গিতে বলে ওঠে, শুভ জন্মদিন বড় দাদান। চোখ মেলে বোনের দিকে তাকায় সে। ঠোঁট বাঁকিয়ে স্মিত হাসে। জবাবে কিছু না বলে গায়ের উপর থেকে কমফোর্টার সরিয়ে হাই তুলে ভারী গলায় গম গম করে বলে ওঠে, এত সকাল সকাল কোত্থেকে চলে আসলি বলতো জ্বালাতে? ইনায়া বিছানা গুছাতে বলে, একটা ভাবি নিয়ে এসো, তাহলে তো জ্বালাতে আসবো না। বলিষ্ঠ শরীরে প্রশস্ত বুকের সাথে ধূসর রঙের শার্টটা আগোছালো ভাবে লেপ্টে আছে। পোড় খাওয়া শরীরটা একটু নেড়ে চেড়ে আড়মোড় ভেঙে বারান্দায় চলে যায় সে। ইনিয়া পেছন থেকে বলে ওঠে, এভাবে এড়িয়ে গেলে তো চলবে না দাদান। জানো মেজো মা রোজ কথাটা তোলে, তুমি এড়িয়ে যাও। বড্ড বেশি বাড়াবাড়ি করছো তুমি। 31 বছর হয়ে গিয়েছে, তুমি বুড়ো হয়ে যাচ্ছ দাদান। ব্যালকনিতে পেশিবহুল হাতে গ্রিল আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকা মানুষটা বাইরের দিকে তাকিয়ে নিশ্চুপ হাসে। বোনের কথা জবাব দেয় না সে। ইনায়া কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলে ওঠে, জন্মদিনের কোনটা খাবে? কি রাঁধবো? আজ আমি তোমার জন্য একটা ডিশ রাঁধবো। বড় মা ইতিমধ্যে রান্না করে ফেলেছে আমার পছন্দের খাবার। আমি জানি তুই যা এসেছিলি কেন? উইশ করতে। মিথ্যাটা বলতে গিয়ে ইয়ানা কণ্ঠরোধ হয়ে আসছে। পরপর বলে ওঠে, আর এসেছিলাম অ্যাসাইনমেন্ট করার জন্য তোমার ল্যাপটপটা নিতে। তোমার ল্যাপটপটা চাই কিছুক্ষণের জন্য, দেবে? নিয়ে যা। সাথে সাথে জবাব দেয়, বোনদের জন্য তার কাছে কোনো না। ইনায়া হাসি মুখে ল্যাপটপটা তুলে নেয়। তারপর দাদানের দিকে এক পলক অপরাধীর মতো
তাকিয়ে চলে যায়। বিছানার পাশে ছোট্ট টেবিলের ওপর যান্ত্রিক আওয়াজটা করে যাচ্ছে মোবাইল ফোনটা। ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকিয়ে সে এগিয়ে যায়। এই তো সবে শুরু। আজ ফোন কল রিসিভ করতে আলাদা একজন লোক দরকার পড়বে তার। কলটা রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে অচেনা পুরুষালিত কণ্ঠ কেউ বলে ওঠে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওপাশ থেকে লোকটা বলে, আমি কি ইহান তাজওয়ার মির্জার সাথে কথা বলছি? এপাশে মানুষটি ভারী এবং ধীর কণ্ঠে বলে উঠল, জি, আপনি ইহান তাজওয়ার মির্জার সাথে কথা বলছেন। ইনার ল্যাপটপ বিছানার উপর ফেলে রেখে তড়িঘড়ি করে নিজের ফোনটা হাতে তুলে নেয়। ফোনের চার্জও শেষ। হাতে ওয়াচটা পাওয়ার বাটনে ক্লিক করে সচল করে দ্রুত আঙুল চালিয়ে বোনের নাম্বারে ডায়াল করে কল দেয়। কিছুক্ষণ রিং হওয়ার পর ওপাশ থেকে কেউ কলটা রিসিভ করতে ইনায়া তাড়াহুড়া লাগিয়ে বলতে থাকে, হ্যালো আপু, আজ বড় দাদানের জন্মদিন। আমি একদম ভুলে বসে আছি। তুমিও মনে রাখলে না। কোথায় তুমি? ওপাশ থেকে কেউ সুমিষ্টি গলায় বলে উঠল, অ্যাম কামিং। বাক্যটা আওড়ালে কল কাটে সে। ইয়ানা ওয়াচটা যথাস্থানে রেখে আয়নার দিকে ঘুরে তাকায়। নিজের গোলগাল নাদুস নুদুস সুশ্রী মুখের দিকে সরু চোখে তাকিয়ে বলতে থাকে, আমি ইয়ানা মির্জা। এই মির্জা বাড়ির সব থেকে ছোট আর আহ্লাদি সদস্য। বায়োলজিক্যাল ডটার অফ ইসমা মির্জা অ্যান্ড রুকাইয়া পরি। এর বাড়ির কর্তা স্বামী নিয়াসা মির্জা এবং ইলহাম মির্জার ছোট আম্মা আমি। সোনা মা আমি, বড় মা এবং মেজ মায়ের দুই ভাইয়ের কাছে সবচেয়ে মূল্যবান আদরের আমি। বড় অপুর কাছে সব থেকে সেনের মানুষটা আমি। এছাড়াও আরও একটা পরিচয় আছে, আমি হচ্ছি 21 শতাব্দীর মধ্যবর্তী সময় একটা ইউনিক বলদ, যে নিজের প্রাণপ্রিয় বড় দাদনের বার্থডে ডেট মনে রাখতে পারে না। সেম অন মি। কথাগুলো বলে ফোঁস শব্দ করে একটা নিঃশ্বাস ফেলে ইয়ানা। তার অ্যাসাইনমেন্টের কথা বেমালুম ভুলে গিয়েছে সে। মাথায় এখন একটাই কথাই ঘুরছে, বড় দাদা বার্থডে গিফট। সরকারি মহিলা কলেজ রোড থেকে থানা পর্যন্ত একবার চক্কর কেটে হাতে পকেট থেকে ব্রেডগুলো রাস্তার ক্ষুধার্ত জীর্ণ শীর্ণ কুকুরগুলোর সামনে রেখে দুহাত পিছিয়ে নিয়ে তৃপ্তি নিয়ে দেখতে থাকে কুকুরগুলো খাওয়া। এক হাত নেভি ব্লু রঙের হুডির পকেটে, অন্য হাত মাথায় পনিটেলের হাত বুলিয়ে ক্যাপ তুলে দেয় মাথায়। কুকুরগুলো আরাম করে খাচ্ছে। বেশ লম্বা একটা শ্বাস ফেলে সে তা দেখে। যে দেশের দুর্নীতিবাজ সরকারের পাল্লায় পড়ে মানুষগুলো ঠিকমতো খেতে পারছে না, সে দেশে অবলা প্রাণীগুলোর কথা আর কে ভাববে? থানা চত্বরের সামনে চা কফি শপের সামনে দাঁড়িয়ে দুজন কনস্টেবল তীক্ষ্ণ দৃষ্টি দূরে পুরুষালিত বেশভূষা টান টান হয়ে দাঁড়িয়ে থাকা উজ্জ্বল শ্যামবর্ণের সুন্দরী তরুণীকে দেখতে থাকে। এই মুখশ্রীটা তাদের কাছে পরিচিত। ইদানিং সাত সকালে জগিং স্যুট পরে এখানে এসে পথের অবলা প্রাণীদের খাবার দিয়ে যায়। গলা ঝুলানো থাকে দামি ক্যামেরা, সাথে করে নিয়ে আসে একটা গোলাপি রঙের স্কুটি। মেয়েটিকে বড়লোকের মেয়ে মনে হয় দেখলে। কনস্টেবল দুজন এই থানায় নতুন। এই শহরে কোনো স্থানে যেখানে চেনে না সেখানে এই তরুণী পরিচয় তারা জানবে কী করে? পাশে এসে দাঁড়ায় এই থানার আরও একজন কনস্টেবল, কিন্তু সে পুরনো, বিগত 18 বছর ধরে এই থানায়। নতুন দুজনের দৃষ্টি অনুসরণ করে থানার চত্বরের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা তরুণীকে অবলোকন করে তার কলিগদের বলে ওঠে, জানো কে? কনস্টেবল দুজন মাথা নাড়ায়। পুরনো কনস্টেবল বলে ওঠে, স্বামী নিয়াসা মির্জাকে চেনো? দুজনে মাথা নাড়ায়। পুরনো বয়োজ্যেষ্ঠ কনস্টেবল বলে, এ হচ্ছে স্বামী নিয়াসা মির্জার কন্যা। এর বাবার সাথে বেশ কয়েকবার দেখেছি একে। নতুন কনস্টেবল দুজন জল ঝুলে যায়। তৎক্ষণাৎ মাথা ঘুরিয়ে তরুণীকে দেখতে বলে তাকায়। ততক্ষণে তরুণী স্কুটি স্টার্ট করে রাস্তার ধুলো উড়িয়ে হাওয়ায় মিলে গিয়েছে। উন্মুক্ত চওড়া শরীরটা আয়নার সামনে দাঁড়িয়ে ডানে বাঁয়ে ঘোরাতে চোখ পড়ে বুকের নিচে কুৎসিত দগদগে দাগটা। একই রকমের একটি দাগ তার ডান বাহুতে রয়েছে, দুটো গুলির দাগ। এই দুটো তার 3 বছরে
ডিফেন্সের জীবনের স্মৃতিকে সব সময় তাজা রাখে, কখনো ভুলতে দেয় না তাকে এক মুহূর্তের জন্য।